গর্ভাবস্থার তৃতীয় মাস, এটি আপনার প্রথম ট্রাইমেস্টারের শেষ মাস। বিপদের সময় কাটতে চলেছে। এ মাসে বাচ্চার ওজন কত হবে, বাচ্চার উচ্চতা কত হবে, এছাড়াও বাচ্চার শরীরের কোন কোন অঙ্গ গঠিত হচ্ছে, আপনার সাথে কি ঘটবে, সব কিছুই জানার ইচ্ছা আপনার মাঝে থাকতে পারে। এই ভিডিওটি দেখুন, সকল প্রশ্নের উত্তর পাবেন। তৃতীয় মাসে কি করবেন, কি করবেন না, এবং আপনার সাথে কি ঘটবে, বাচ্চার সাথে কি ঘটবে, সব কিছুই জানতে পারবেন। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বেশি বেশি শেয়ার করে দিন। ইউটিউব থেকে আমাদেরকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। এছাড়াও এর চেয়ে কম বা বেশি মাসের গর্ভবতী যারা, তারা আমাদের প্লেলিস্ট চেক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা ইন স্ক্রিনে পেয়ে যাবেন, যেখানে আপনারা গর্ভাবস্থার এর চেয়ে বেশি মাসের বা কম মাসের আপডেটগুলো সম্পর্কে জানতে পারবেন। চলুন শুরু করা যাক। গর্ভাবস্থার তৃতীয় মাসে আপনার মোটামুটিভাবে 9 থেকে 13 সপ্তাহ পর্যন্ত পড়ে এবং এ মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 9 সপ্তাহে বাচ্চার ওজন থাকবে 2 গ্রাম, 10 সপ্তাহে বাচ্চার ওজন হবে 4 গ্রাম, 11 সপ্তাহে বাচ্চার ওজন হবে 7 গ্রাম, 12তম সপ্তাহে বাচ্চার ওজন হবে 14 গ্রাম এবং 13তম সপ্তাহে বাচ্চার ওজন হবে 23 গ্রাম। 9তম সপ্তাহে বাচ্চার উচ্চতা থাকবে 2.3 সেন্টিমিটার, 10তম সপ্তাহে বাচ্চার উচ্চতা থাকবে 3.1 সেন্টিমিটার, 11তম সপ্তাহে বাচ্চার উচ্চতা থাকবে 4.1 সেন্টিমিটার, 12তম সপ্তাহে বাচ্চার উচ্চতা থাকবে 5.4 সেন্টিমিটার এবং 13তম সপ্তাহে বাচ্চার উচ্চতা হবে 7.4 সেন্টিমিটার। এ মাস নাগাদ বাচ্চার কোন কোন অঙ্গ গঠিত হবে চলুন জেনে নিই। বাচ্চার মাথার মস্তিষ্কের বিকাশের জন্য মাথার আয়তন দেহের সমান বড় থাকবে, ত্বক স্বচ্ছ হবে, শিরাগুলো দৃশ্যমান হবে এবং শিশুর আঙ্গুলের ছাপ দেখতে পাওয়া যাবে। তার নেত্র পল্লবগুলো গঠিত হতে থাকবে, যা তার সমগ্র চোখকে ঢেকে রেখেছে। তার মুখ, জিহ্বা এবং ল্যারিক্সের বিকাশ গঠন হবে এবং চোয়াল ও উপরের ঠোঁট গঠিত হবে। বুড়ো আঙ্গুলগুলো সে চুষতে শুরু করতে পারে এবং অল্প অল্প করে হেঁচকি তুলবে। তার হৃৎপিণ্ড বিকশিত হবে, হৃদস্পন্দন শোনা যাবে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে। অস্থিপেশি ও কঙ্কাল তন্ত্র গঠিত হতে থাকবে এবং আপনার শিশু হাত পা নাড়াচাড়া শুরু করতে থাকবে। আপনার জরায়ু পেলভিকের কিছুটা বাইরে আসতে পারে, কিন্তু এই সময় পর্যন্ত বাচ্চার নড়াচড়া আপনি অনুভব করতে পারবেন না। বাচ্চার অস্থিমজ্জা এবং শ্বেত রক্তকণিকা এগুলো আস্তে আস্তে গঠিত হতে থাকবে। বাচ্চার অগ্নাশয় ইনসুলিন ক্ষরণের কাজ শুরু করবে। বাচ্চার অন্ত্র পাচনের সহায়তার জন্য সংকুচিত ও প্রসারিত হতে শুরু করবে এবং বাচ্চার বৃক্ক মূত্ররেচন প্রক্রিয়া ও মলাশয়ে পাঠাতে শুরু করবে এবং অন্যান্য অংশগুলো আস্তে আস্তে করে গঠিত হবে। এ মাস নাগাদ আস্তে আস্তে বাচ্চার জননাঙ্গ গঠিত হবে। বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা স্পষ্টতর বোঝা যাবে। উন্নত দেশগুলোতে এ সময় আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে বাচ্চার লিঙ্গকে আইডেন্টিফাই করা যায়, তবে আমাদের দেশে 5ম থেকে 6ষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এ মাস নাগাদ মায়ের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে চলুন সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। অনেক মায়েরা এই সময় হরমোনের ইমব্যালেন্সের কারণে প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস অনুভব করতে পারেন। সেটি শুধুমাত্র সকালেই থাকবে ব্যাপারটি এমন নয়, সারাদিনই কম বেশি হতে পারে এবং অবসাদ লাগতে পারে। শরীর খুবই ক্লান্ত এবং তন্দ্রাচ্ছন্ন অনুভব হতে পারে। শরীর এখন অনেক বেশি পরিমাণে ব্লাড সাপ্লাইয়ের জন্য কাজ করছে, বাচ্চাকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করছে, যার কারণে আপনার শরীরের রক্তচাপ এবং উচ্চ শর্করার মাত্রার কারণে আপনার বেশি পরিমাণে অবসাদগ্রস্ততা এবং ক্লান্তি দুর্বলতা লাগতে পারে। মূত্রাশয়ে প্রচুর পরিমাণে চাপ আসবে এবং বারবার প্রস্রাব করতে যেতে হতে পারে এবং এই প্রস্রাব আটকানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে যতবার প্রয়োজন আপনাকে অবশ্যই মূত্রত্যাগ করতে হবে। এই সময় আপনার খাদ্য সঠিকভাবে হজম না হওয়ার কারণে কনস্টিপেশনের সমস্যা বাড়বে। কনস্টিপেশনের সমস্যা অতিরিক্ত হলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, কারণ মলত্যাগের জন্য অতিরিক্ত প্রেসার দেওয়া আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। আপনি এই সময় যোনির স্রাবে প্রচুর পরিবর্তন দেখতে পাবেন। কেউ কেউ দেখতে পাবেন যে মিউকাসের মতো বের হচ্ছে বা পাতলা তরল দুধের মতো স্রাব বের হচ্ছে। এইটি ভালো লক্ষণ হিসেবেই ধরা হয়, কিন্তু যদি এর সাথে দুর্গন্ধ থাকে, চুলকানি থাকে বা রক্তস্রাব দেখা যায়, সেক্ষেত্রে বিষয়টি ডক্টরকে জানানো উচিত। এ সময় আপনার পায়ে খিঁচুনি লাগতে পারে, বারবার খিল ধরার মতো সমস্যা হতে পারে। পেট অল্প অল্প করে বড় হওয়ার কারণে আপনার কিছুটা অস্বস্তি হবে
পিছের দিকে এবং তলপেটের দিকে আপনি হালকা থেকে মাঝারি ব্যথা অনুভব করতে পারেন। আরাম বিশ্রাম করলে এই ব্যথা কমে যাওয়ার কথা, কিন্তু যদি কমে না যায় তবে সেটিও ডক্টরকে একটি জানানোর মতো বিষয়। এ সময় আপনার মুড সুইংস প্রচুর পরিমাণে হবে। হঠাৎ করে খুশি হয়ে যাওয়া, রেগে যাওয়া বা কান্নাকাটি করার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেরই মাড়ি থেকে রক্তক্ষরণের সমস্যা দেখা যায়। গ্যাস অম্বল, বুক জ্বালাপোড়া করা এই জাতীয় সমস্যাগুলো বেড়ে যেতে পারে। স্থায়ীভাবে ফুলে উঠতে পারে আপনার শরীরের বিভিন্ন শিরাগুলো, যেগুলো সাধারণত নীল বর্ণ ধারণ করে থাকে। শরীরে অতিরিক্ত রক্ত চলাচলের কারণে এই ধরনের শিরা ফুলে উঠতে দেখা যাবে। এছাড়াও যদি আপনি খেয়াল করে থাকেন শরীরের কোনো জায়গায় রক্ত জমাট বাঁধছে কিংবা নালিকাগুলো ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে বিষয়টি ডক্টরকে জানানো উচিত। এ মাস নাগাদ অনেকেরই ক্ষুধার তীব্রতা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। কারো কারো আবার খাবারে প্রচুর পরিমাণে অরুচির সমস্যা থাকতে পারে। তৃতীয় মাস নাগাদ আপনার শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে মূলত আপনি দেখতে পাবেন স্তনের নমনীয়তা, স্তন বড় হয়ে যাওয়া, স্তন ফুলতে থাকা, হালকা নিপুলগুলোতে ব্যথা থাকা, নিপুলগুলো কালো হয়ে যাওয়া, চারিদিকে বেশি পরিমাণে ছড়িয়ে যাওয়া এবং অল্প পরিমাণে দানা দানা সৃষ্টি হওয়া নিপুলের মধ্যে, সাথে কিছু পরিমাণে তরল বের হতে দেখা। শরীরের কিছু কিছু জায়গায় একটু একটু করে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে। মূলত স্কিন দ্রুত বাড়ার কারণে এই ধরনের স্ট্রেচ মার্ক দেখা যায়। অনেকেরই যাদের গায়ের বর্ণ একটু বেশি পরিমাণে ফর্সা, তারা পেটের উপরে একটি কালো শিরা বা কালো দাগ দেখতে পেতে পারেন রেখার মতো, যেটি আস্তে আস্তে তীব্র হবে এবং রং আরও কালো হবে। এই নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। পেটের স্ট্রেচ মার্ক বা শরীরের স্ট্রেচ মার্ক কমানোর জন্য স্নানের পরে অল্প পরিমাণে আমন্ড অয়েল অথবা যে কোনো ধরনের ময়শ্চারাইজার আপনি হাতে নিয়ে, কিংবা কোনো কিছুই না থাকলে নারকেল তেল হাতে নিয়ে আপনার সেই জায়গাটাতে আস্তে আস্তে করে মাসাজ করতে পারেন। দুবার করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার এবং স্নানের পরে একবার। এতে স্ট্রেচ মার্কের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে। মেজাজের অস্থিরতা কমানোর জন্য সবার সাথে খোলা মনে কথা বলুন, মাঝে মাঝে বাইরে হাঁটতে যান, এতে করে মন ফ্রেশ থাকবে। এ মাস নাগাদ আপনি কাম শক্তির অভাব অনুভব করতে পারেন, অর্থাৎ যৌন জীবনে আপনার অনীহা আসতে পারে। সেটি নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। আস্তে আস্তে হরমোনাল ইমব্যালেন্সগুলো ঠিক হবে এবং আপনার এই সমস্যাগুলো কমে যাবে। এ সময় থেকে অর্থাৎ তৃতীয় মাস থেকে আপনার মিসক্যারেজের সম্ভাবনা কমতে থাকবে। তাই তৃতীয় মাস নাগাদ খুবই নিজেকে সাবধান রাখার চেষ্টা করুন। খাদ্যের দিকে নজর দিন। প্রতিদিন 1 গ্লাস করে দুধ পান করবেন, সাথে 2টো করে ডিম কুসুম শুদ্ধ খাবেন যদি আপনার হাই প্রেশার বা হাই কোলেস্টেরলের সমস্যা না থেকে থাকে। রোজ 1 মুঠো করে বাদাম, 3টি করে খেজুর, 2টো করে ফল, 1 বাটি ডাল, 1 বাটি পরিমাণে টক দই, এগুলো ডায়েটে রাখতে পারলে খুবই ভালো হয়। সাথে প্রতিদিন 1 থেকে 2 টুকরো মাছ এবং সাথে মাংস কিংবা কলিজা এই জাতীয় খাবারগুলো সপ্তাহে 1 দিন রাখা যেতে পারে। খুব বেশি পরিমাণে শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি না খেয়ে প্রোটিন খাওয়ার দিকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। সাথে সবুজ শাকসবজি এবং রঙিন শাকসবজি এগুলো খেতে হবে যেন আপনার বাচ্চা পরিপূর্ণ পরিমাণে পুষ্টি পায়। স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। রাতের 8 ঘন্টা ঘুম এবং দিনের 1 ঘন্টা বিশ্রামকে নিশ্চিত করতে হবে। যদি রাতে ঘুমাতে না পারেন সেক্ষেত্রে দিনে ঘুমে পুষিয়ে নিতে পারেন, কিন্তু সারাদিন শুয়ে বসে থাকা যাবে না যদি আপনার শারীরিক কোনো প্রকারের অসুবিধা না থেকে থাকে। অতিরিক্ত পুষ্টিকর খাবারের নামে বেশি পরিমাণে খাবার খাবেন না, এতে করে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিয়মিত স্নান করুন, যোনি এরিয়া পরিষ্কার রাখার চেষ্টা করুন, কিন্তু তার মধ্যে সাবান ব্যবহার করার প্রয়োজন নেই। শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে ধৌত করলেই যোনি এরিয়া পরিষ্কার থাকে। প্রত্যেকবার প্রস্রাবের পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। দাঁতের যত্ন নিন, কারণ এ সময় অনেকেরই দাঁতের সমস্যা দেখা যায়। নিয়মিত বই পড়ুন। শিশু পালন কিভাবে করতে হবে সেগুলো সম্পর্কে জানুন। চা কফি পানের অভ্যেস থাকলে পরিহার করুন। সিগারেট ও মদ্যপান একেবারেই পরিত্যাগ করতে হবে। আপনার আশেপাশে যদি কেউ এমনটা করে থাকে তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। শারীরিক কোনো অসুবিধা না থাকলে নিয়মিত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন, বা আপনি যদি হালকা এক্সারসাইজ যা প্রেগনেন্সিতে নিরাপদ সেগুলো করতে পারেন। এটি আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন অঙ্গের ব্যথা এগুলোকে কমাবে, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবে, নর্মাল ডেলিভারি যেন হয় সেটিকে নিশ্চিত করবে, প্রেশার ডায়াবেটিস থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে। সক্রিয় থাকা ভালো, ভারী নয় এমন কাজগুলো আপনি নিয়মিত করতে পারেন যা আপনার পেটের উপরে অতিরিক্ত চাপ দেবে না। সংসারে হালকা কাজ করা যেতে পারে, কিন্তু যদি কোনো শারীরিক সমস্যার জন্য ডক্টর আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি বেড রেস্ট নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অতিরিক্ত তেল মশলা চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন, এতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কম হবে। হালকা সুতির জামাকাপড় পরুন
এবং অবশ্যই সুতির আন্ডারগার্মেন্ট ব্যবহার করুন। দিনে অন্ততপক্ষে 2 বার আন্ডারগার্মেন্ট পরিবর্তন করার চেষ্টা করুন। ফ্ল্যাট জুতা ব্যবহার করুন, হাই হিল ছেড়ে দিন। যে কোনো প্রকারের ওষুধ সেবনের পূর্বে একবার ডক্টরের কাছে জেনে নিন যে সেই ওষুধটি আপনার জন্য নিরাপদ কিনা। ফলিক অ্যাসিড নিয়মিত গ্রহণ করুন। ডক্টরের পরামর্শে কখন থেকে আয়রন ও ক্যালসিয়াম খেতে হবে সেগুলো বুঝে নিন। এই সময় নাগাদ আপনার রক্ত পরীক্ষা করে নিন। প্রেশার, ডায়াবেটিস থেকে শুরু করে ইউরিনে কোনো সমস্যা আছে কিনা, থাইরয়েডের কোনো জটিলতা আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া উচিত। যারা এখন পর্যন্ত গর্ভাবস্থার প্রথম আল্ট্রাসাউন্ডটি করেননি তারা অবশ্যই প্রথম আল্ট্রাসাউন্ডটি করে নেবেন এবং দেখে নেবেন বাচ্চা কেমন আছে। সিবিসি করার মাধ্যমে বুঝে নেবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কত। এভাবেই নিজেকে নিরাপদ রাখতে পারবেন গর্ভাবস্থার 3য় মাসে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।